হিসাবে এই মুহূর্তে আমাদের বিশ্লেষক বা বিশেষজ্ঞ প্যানেলে এরই মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম জাহিদি। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ লোপা এবং রাফি, আপনাদের ধন্যবাদ। আমরা যুক্ত হচ্ছি বিশেষজ্ঞ প্যানেলে। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক আলতাফ পারভেজ। জনাব পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। এ পর্যন্ত প্রায় এখন মনে হয় আর 1.5 ঘন্টার মতো সময় আছে নির্বাচনের শেষ হবার ক্ষেত্রে। এখন পর্যন্ত আমরা কোনো সেই অর্থে অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে এসেছি। ঢাকা এবং ঢাকার বাইরে একটু বাইরে আউটস্কার্টস কেরানীগঞ্জে আমি ঘুরে এসেছি এবং আমাদের যেসব সহকর্মী কথা বলেছি তারা এখন পর্যন্ত এমন কোনো অপ্রীতিকর ঘটনার কথা বলছেন না। সব কিছু বলে মনেই হচ্ছে যে মোটামুটি হয়তো নির্বিঘ্নভাবেই নির্বাচনটা শেষ হবে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে গণনা। সেখানে আপনার কি মনে হয় কোনো রকম শঙ্কা দেখছেন কিনা? 2 ঘন্টা আছে আপনি বলছেন, 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা, কিন্তু ওই যেহেতু বাউন্ডারির ভিতর যারা থাকবে তারাও ভোট দিতে পারবে, তাহলে সব মিলে হয়তো 2 ঘন্টার মতো। জি, এই 2 ঘন্টার বাকি থাকা মানে হলো একটা টেনশন শেষ, যে সহিংসতা হচ্ছে না, মোটামুটি দিনটা আমরা এইভাবে পার করছি। কিন্তু আরেকটা সংখ্যা এখন আস্তে আস্তে বাড়বে, সেটা হলো গণনাকালে কোনো টেনশন হবে কিনা, উত্তেজনা তৈরি হবে কিনা। এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, গণনা এবং গণনা পরবর্তী 10-12 ঘন্টা। আমি বলবো এই সময়টা হলো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে। ফলে এই সময়টা গণনাকালীন কেন্দ্র পাহারা দেওয়া, নিরাপদ রাখা এবং আশেপাশের এলাকায় বিজয়ী এবং পরাজিত প্রার্থীর মধ্যে উত্তেজনা থামানো, এই দুটো বড় চ্যালেঞ্জ আছে বাংলাদেশের সামনে। আমরা আশা করবো সেটা হবে, কারণ কালকে রাতে কিছু উত্তেজনকর ঘটনা ঘটেছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেটা হয়তো আমরা আশা করতে পারি। যেহেতু নির্বাচন শেষ হচ্ছে, এরপর গণনা, তারপরেই হয়তো আমরা বুঝতে পারবো ভোর রাত নাগাদ যে নতুন সরকার কারা হতে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে আপনার কাছে একটু আগামী সরকারের কাছে প্রত্যাশা বা আগামী সরকারের জন্য চ্যালেঞ্জ কি, সে বিষয়ে একটু আলোচনা করতে চাই আপনার কাছে। একটা হলো প্রধান চ্যালেঞ্জ হলো যে এবার তো এটা শুধু নতুন পার্লামেন্ট আমরা পাবো না, একই সাথে সংবিধান সংস্কার পরিষদও পাবো। এবারের সংসদ সদস্যদের কিন্তু দুটো দায়িত্ব, এক হলো দেশের জন্য নীতি নির্ধারণ, প্রশাসনিক নীতি নির্ধারণ, অর্থনৈতিক নীতি নির্ধারণ ইত্যাদি, আরেকটা হলো সংবিধান সংস্কার। 180 দিনের ভিতর জুলাই সনদের একটা ভাগ্য নির্ধারণ করতে হবে যদি হ্যাঁ জয়যুক্ত হয়। এমনকি আমি বলবো যদি জয়যুক্ত না হয় তাহলেও জুলাই আকাঙ্ক্ষার অনেক কিছু বাস্তবায়ন করতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে তারা কি কি বিষয়ে পরিবর্তন আনবেন, এবং এই নির্বাচনী ইশতেহারেও তারা অনেক কিছু অঙ্গীকার করেছে, যেটা জুলাই সনদেও আছে, নির্বাচনী ইশতেহারেও আছে। তাহলে প্রথম দিকে একই সাথে সংবিধান বা রাষ্ট্র সংস্কারের ব্যাপারগুলো বাস্তবায়ন করতে হবে এবং এগুলো খুব দ্রুত করতে হবে, 180 দিনের ভিতর করতে হবে। মানুষের আশা, ভোটারদের আশা, আমারও আশা যে এই সময় যেন আবার বিভেদ তৈরি না হয়। খেয়াল করুন, জাতীয় ঐক্যমত কমিশনে যখন আলোচনা হচ্ছে 7 মাস গিয়েছে অনেক বিষয়ে ঐক্যমত হতে, কিন্তু এইখানে কিন্তু সময় আছে আরও কম, এবং এই 180 দিনই পার করতে হবে এমন নয়, ইচ্ছা করলে 2 মাসের ভিতরেই এটা করে ফেলা যায়। মানুষের প্রত্যাশা এই রাষ্ট্র সংস্কারের কাজগুলো, জুলাই সনদের বিষয়গুলো খুব দ্রুত শেষ করতে হবে। কেন আপনার শঙ্কা হচ্ছে যে এটা যেন দ্রুত শেষ হয়? কেন আপনাকে এই শঙ্কা নিয়ে বলতে হবে? কারণ মানুষ আসলে যেটা চায়, ব্যবহারিক অর্থনীতিক, কৃষি, শিল্প, ওইগুলো সংসদ মনোযোগ দিক দ্রুত, স্থানীয় সরকারে মনোযোগ দিক, শিক্ষায় মনোযোগ দিক, স্বাস্থ্য খাতে মনোযোগ দিক। যদি জুলাই সনদের বিষয়গুলো নিয়ে দীর্ঘ সময় চলে যায় পার্লামেন্টারিয়ানদের, তাহলে ওইগুলো দেরি হয়ে যাবে। জুলাই সনদের গণভোটে আসার আগে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে তাদের মতো করে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত প্রদান করেছিল। এরপরে যখন গণভোটের সিদ্ধান্ত হয় এবং গণভোটে যখন প্রশ্নগুলোকে সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়, তখন কিন্তু কোনো কোনো দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই বিষয়ে তো এমনভাবে কথা বলা ছিল না। আপনার কি মনে হয় নতুন করে কোনো জটিলতা থাকার কোনো সুযোগ আছে? এইটা সুযোগ হবে যদি নির্বাচনের ফলাফলের উপর, যদি কোনো দল 200-র বেশি আসন পেয়ে যায়, তাহলে তারা তাদের মতো করে আসলে সনদটা বাস্তবায়ন করবে, এগিয়ে নেবে, জুলাইয়ের প্রসঙ্গগুলো তারা তাদের মতো করে সমাধান করবে। কিন্তু যদি যেহেতু ওই পার্লামেন্ট গণপরিষদের ভূমিকাও রাখবে, তখন তো আর 2/3 মেজরিটি প্রয়োজন নাই, তখন বোধহয় সাধারণ মেজরিটি প্রয়োজন হবে। সেই এগুলো নিয়ে আমার মনে হয় একটা বিভেদ বা ভিন্ন মত তৈরি হতে পারে, কারণ এগুলো সবকিছু পরিষ্কার নয় জুলাই সনদে। আবার অনেক কিছু রাজনৈতিক দলগুলো, আপনি বোঝেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো 150 আসন পাওয়া
বা 150-এর নিচে পাওয়া বা 200 আসনের বেশি পাওয়ার মধ্যে অনেক ফারাক। ফলে এখন বিরোধী দল কত শক্তিশালী হবে, সরকারি দল কতটা ছাড় দিবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের বিষয়ে কতটা দ্রুত তারা এগিয়ে নেবে, মানুষের প্রত্যাশা কিন্তু উভয় পক্ষ দ্রুত। জনাব আলতাফ, আপনার কি মনে হয় না যখন এই গণভোটের সিদ্ধান্ত হবে হ্যাঁ, যদি হ্যাঁ হ্যাঁ হয়, তখন কি আর রাজনৈতিক দলগুলোর এর ভিতরে তাদের মতো করে মতামত দেওয়ার সুযোগ থাকছে কিনা? কারণ তারপরেও তারা তো দিবে। জনগণের মতামত দিয়েই দিচ্ছে যে এটা পাশ করতে না, হবে। তারপরও কারণ জুলাই সনদের বা গণভোটের অনেক বিষয়ে অনেক দলের ভিন্ন মত আছে, ছোটখাটো বিষয়। ছোটখাটো বিষয়, কিন্তু এগুলা হয়তো কেউ যদি বড় করে তুলতে চায়, জনগণ চাইবে না, কিন্তু তারা যদি তোলে বড় করে। কারণ আমাদের দেশে একটা আমাদের বাজে সংস্কৃতি হলো নিজের নাক কেটে হলেও অপরের যাত্রা আমরা ভঙ্গ করতে চাই। জি। তো এই সংস্কৃতিতে বাংলাদেশের মানুষ আর ফিরতে চায় না। ফলে আমরা আশা করব যে নির্বাচনের পর দ্রুত নতুন সরকার গঠিত হবে এবং সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা কেজো সম্পর্ক থাকবে জাতীয় স্বার্থে। নিশ্চয়ই থাকা উচিত। এই সংস্কারের একটা বড় লক্ষ্য হচ্ছে যে যাতে বাংলাদেশের মানুষ প্রতি 5 বছর পর পর তার শাসককে নির্বাচিত করতে পারে বৈধভাবে। এবং এই নির্বাচন আসলে মূলত গত 16 বছরের বা 15 বছরের বেশি সময় ধরে যে অন্যায় হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি গত 3টি সাধারণ নির্বাচনে, অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে, অসংখ্য মানুষ জেলে গেছে, অন্যায়ভাবে নির্যাতিত হয়েছে, ব্যাংক থেকে অর্থ লোপাট হয়েছে এক অর্থে ঋণের নামে। এই সংস্কৃতি মানুষ ফেরত চায় না, যেগুলো ফিরে আসুক বাংলাদেশে। সেইটা বন্ধ করবার ক্ষেত্রে জুলাই সনদে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে, একই ব্যক্তি 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, পার্লামেন্টের আপার হাউস থাকবে, উচ্চকক্ষ থাকবে, যেখানে সংবিধান পরিবর্তনের জন্য সেই উচ্চকক্ষের একটি মতামত লাগবে এবং সেই উচ্চকক্ষ গঠিত হবে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। আপনার কি মনে হয় না এই ব্যবস্থা যদি চালু হয় তাহলে ভবিষ্যতে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগটা একেবারেই কমে যায়? অনেক কমে যাবে, কিন্তু আসলে মানুষের আকাঙ্ক্ষা এর চেয়েও অনেক বেশি। আচ্ছা। অবশ্যই জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়িত হলে এখানে রাজনৈতিক ব্যবস্থার অনেকখানি গণতন্ত্রায়ন হবে, কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষায় সনদের অতিরিক্ত আরো অনেক চাওয়া ছিল এবং রাজনৈতিক দলগুলো সেগুলোর দিকেও মনোযোগ দিবে, এইটা মানুষের প্রত্যাশা। একটু যদি আপনি ব্যাখ্যা করে বলতেন, আর কি কি জুলাই সনদের বাইরে আপনি আশা করতে যেমন পারেন? ধরুন, জুলাইয়ের বড় আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ। আচ্ছা। তো এখন জুলাই সনদে অর্থনৈতিক বিষয় কিন্তু খুব কম, ফলে মানুষ চায় কৃষি খাতে, শ্রম খাতে এগুলায় বৈষম্য কমানোর জন্য অর্থনৈতিক সংস্কার, শিক্ষায়, স্বাস্থ্যে অনেক আরো সংস্কার। পুঁজিবাদী আর অর্থ ব্যবস্থায় তো বৈষম্য থাকবেই। না, মানুষ বৈষম্য কমানোর কথা আমাদের ভাবতে হবে। না হলে কি হয় দেখুন, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে যে অভ্যুত্থান 3টা হয়েছে সেইটা মূলত অর্থনৈতিক বঞ্চনার কারণে। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো গণ অভ্যুত্থান চাই না, নিশ্চয়ই চাই না, আরো লাল জুলাই চাই না। না, তাহলে আমাদের অর্থনৈতিক এই যে দূরত্ব, বৈষম্য, আয় বৈষম্য, ধন বৈষম্য, এগুলা আরো কমাতে হবে। বৈষম্য পুঁজিবাদী সমাজে একদম দূর করা যাবে না, কিন্তু বৈষম্য আমাদের কমাতে হবে। আমরা চাইলে, নতুন সরকার চাইলে কৃষি খাতকে অনেক ভর্তুকি দিতে পারে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির অনেক উদ্যোগ নিতে পারে, এগুলা প্রয়োজন। না হলে আবারও জুলাই ফিরে আসবে। আপনার সাথে একমত। মূল যে বিষয়টি হচ্ছে যে আসলে রাজনীতির সাথে অর্থনীতি একটা খুব মানে স্বাভাবিক সম্পর্ক, স্বাভাবিক অর্থে, এই অর্থে বলছি যে খুবই কাছাকাছি সম্পর্ক আছে। অর্থাৎ রাজনীতি ভালো হলে হয়তো অর্থনীতিও ভালো হবে। তো সেইটা নিশ্চয়ই প্রথম প্রয়োজন ছিল রাজনীতি ঠিক করা। আমরা আশা করবো সেটার মাধ্যমেই হবে হয়তো ভবিষ্যতের অর্থনীতি ঠিক করাই। যদি নির্বাচন ব্যবস্থা ঠিক করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে কখনোই আর এই অরাজকতা তৈরি হবে না। এবং যখন নির্বাচন ব্যবস্থা ঠিক থাকবে, রাজনীতিবিদরা চিন্তা করবেন তাকে নির্বাচিত হয়ে আসতে হবে আবারও, সুতরাং তারা মানুষের, জনগণের কথা অনুযায়ী কাজ করবেন, তাই তো হওয়া উচিত। দেখুন, ওআইসিতে 56টি দেশ, খুব কম মুসলিম প্রধান দেশে কিন্তু নির্বাচনী গণতন্ত্র আছে। ইন্দোনেশিয়ায় কিছু নির্বাচন হয় ভালো, মালয়েশিয়ায় হয়। আমি বলবো আজকে বাংলাদেশের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে ভোট হলো, এটা মুসলিম বিশ্বের ভিতর বাংলাদেশের একটা মর্যাদা তৈরি করলো এবং সারা বিশ্বেও একটা মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের একটা বাড়তি মর্যাদা তৈরি হলো। এর ফলে কিন্তু অর্থনৈতিক বিনিয়োগ বাড়বে। অর্থনৈতিক বিনিয়োগ মানে কর্মসংস্থান বাড়বে। এই যে রাজনীতির সাথে যে অর্থনীতির সম্পর্ক, আমরা একটা ইতিবাচক পথে ঢুকলাম। আমরা সেটাই আশা করবো। জনাব আলতাফ পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল এখনকার মতো আলোচনা। আপনারা আমাদের সাথেই থাকবেন 72 ঘন্টার নিরবিচ্ছিন্ন সংবাদ।